এই রাজনৈতিক যে পরিস্থিতি হচ্ছে, এইটা কি কেবলই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, নাকি এই সরকার যেহেতু সব দলমত নিয়েই গঠিত হয়েছিল, নাকি এর দায়ভার আমাদের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেও নিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা মণ্ডলী এবং বিজ্ঞ আমার সহ-আলোচক মণ্ডলী। বিষয়টা হচ্ছে যে একটা দুর্বল গভর্নমেন্ট যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং সেই দুর্বল গভর্নমেন্ট তার নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে যেই এবিলিটি নেই, সেই এবিলিটির বাইরে যদি কোনো কাজ করতে যায়, তখন তৃতীয় পক্ষ এই সুযোগটা নেয়। আর আমরা যারা যে ঐক্যের কথা বলি, ৫ই আগস্টের পরের যে ঐক্যের কথা বলি, সে ঐক্যের মধ্যে ফাটলের কথাও আমরা বলি, কিন্তু যারা বলি তারাও কিন্তু এই ফাটলের সঙ্গে যুক্ত। ফাটলটা ধরানো হচ্ছে সুকৌশলে। আপনি দেখেন, যেই যাদেরকে নিয়ে ঐক্যের কথা বলতেছি, যে ৫ই আগস্টের পক্ষের শক্তি, তারা ঐক্যবদ্ধ থাকলে কিন্তু এই ঝামেলাগুলি কেউ করতে পারে না। আপনি এই পুলিশ, এই আইনশৃঙ্খলা বাহিনী কাদের আইনশৃঙ্খলা বাহিনী? এরা হচ্ছে বিগত ১৭ বছরের আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরীক্ষিত ক্যাডারদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি একটা তেঁতুল গাছ লাগিয়ে হঠাৎ করে যদি তার কাছ থেকে আম আশা করেন, সেটা যেরকম সম্ভব না, ঠিক সেরকম একটা দুর্বল গভর্নমেন্টের পক্ষে এইরকম সাজানো গোছানো পরিকল্পিত একটা প্রশাসন, সেই প্রশাসনকে দিয়ে আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব না। আবার এই ঐক্যের কথা বলে আমরা কিন্তু ঘরে এবং বাইরে বিভিন্ন অনৈক্যের বিভিন্ন আয়োজন দেখতে পাই। এই যে ধরেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত, তার আগের দিন কিন্তু আমরা আবার ঐক্যের নামে রাজপথে আলোচনার টেবিল রেখে আবার ঐক্যে কিন্তু রাজপথ গরম করার চেষ্টা করছি। আপনি এর আগেও দেখেন, আলোচনার দাওয়াত দিয়েছিল আপনাদেরকে। আলোচনার দাওয়াত কে দেবে? দায়িত্বটা কার? মানে যেহেতু সরকার বলছিল রাজনৈতিক দলগুলোকে, কে যারা দাওয়াত দিয়েছে তারা কি মিডলম্যান? না, মিডলম্যান সরকার। তারা আলোচনার দাওয়াত দিতে কে? আলোচনার দাওয়াত দিবে তো মিডলম্যান। যারা সেই দাওয়াত তো ভাই ৯ মাস ধরে চললো, দাওয়াত খাওয়া দাওয়া সব হলো, সেখানে তো আপনারা দিল আলটিমেটাম। যারা আলোচনার দাওয়াত দিবে তারা দিল আলটিমেটাম, মানে সরকার। সেটাই বলতে চাচ্ছি, যে যারা আলোচনার দাওয়াত দেবে, যে আসেন আমরা আলোচনা করে নিজেদের মধ্যে এতটুকু অনৈক্য তৈরি হয়েছে, এটার মধ্যে কতটুকু আমরা ঐক্য তৈরি করতে পারি, তারা দিল ৭ দিনের আলটিমেটাম। তো অযোগ্য এবং অনভিজ্ঞ এবং দুর্বল একটা সরকার কিন্তু এই কাজই করে। তারা ৯ মাস ধরে আলোচনার টেবিলে থাকলো, সেইখানে এই সামান্য ঐক্যটাকে তারা একসাথে করতে পারলো না। আপনি দেখেন যে এই যে গণভোট নিয়ে আজকে রাস্তায় আলাদা করে আলাপ করব না, যে আমি অনৈক্যের বিষয়টা বলছি, যে অনৈক্যের যে চিত্রটা, আলোচনা চলছে, অপরদিকে রাজপথ গরম করা হচ্ছে। কার বিরুদ্ধে রাজপথ গরম করা হচ্ছে? ওই যে ভাই বললেন যে উপরের দিকে থু মারলে নাকি নিজের গায়ে পড়ে। আমার প্রতিষ্ঠিত সরকার, রক্তের বিনিময়ে অর্জিত সরকার, সেই সরকার দুর্বল হোক, অনভিজ্ঞ হোক, তাকে তো আমাদের কি সহযোগিতা করে চালিয়ে যেতে হবে। তার বিরুদ্ধে আমি রক্তচক্ষু দেখাচ্ছি, তাকে আঙ্গুল তুলে তাকে ধমক দিচ্ছি, তো তার মানে কি? আমি আলোচনার টেবিলে রাখবো, আবার আমার প্রতিষ্ঠিত সরকার, তাকে আবার আমি বলবো এই ঘি কি যেন বললো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে নাকি আঙ্গুল বাঁকা করবো। কাকে বলছেন আপনি? এটা দিয়ে আপনি ঐক্যের পরিবেশ বজায় রাখলেন? তারা কি অতীতে কখনো এরকম যুগপৎ কর্মসূচি পালন করেছেন? ইভেন আওয়ামী লীগের বিরুদ্ধে, যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলি, তাদেরকে কি এই শেষ ৫ বছর ৭ বছর ৮ বছর আন্দোলনে তাদেরকে কি রাজপথে এই যুগপৎ কর্মসূচিতে পাওয়া গিয়েছিল? খোঁজা হয়েছিল ছোট ছোট দলগুলোকে নিয়ে, তারপর যুগপৎ কর্মসূচি বলে। তাহলে হঠাৎ করে আপনি যুগপৎ কর্মসূচি করলেন কোন ইস্যুতে গেলেন? যে ইস্যুটা আলোচনার টেবিলের সমাধান যোগ্য ছিল, যে ইস্যুটা আলোচনার টেবিলে সমাধান করলে মানুষ বলতো না যে ৫ই আগস্টের শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়েছে, এবং তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ
ওই সুবিধাটি নিতে পারতো না, তারা লকডাউনের মতো কর্মসূচি ঘোষণা করার সাহস পেত না। রহমত ভাই, আপনি অন্তত দুবার তৃতীয় পক্ষের কথা অর্থাৎ আওয়ামী লীগের কথা উল্লেখ করলেন। আজকে আপনার দলের মহাসচিব তিনি তার এলাকায় সম্ভবত বক্তব্যে বলছেন, আজকে তিনি স্পষ্ট করে বলছেন যে আওয়ামী লীগের মূল লোক পলাতক, নৌকার মূল লোক পলাতক, আপনারা অসহায় অনেকেই, আপনাদেরকে আশ্বস্ত করছে আপনারা হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবে না। এতদিন বিএনপি বলে আসলো যে জামায়াতের লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তাদের ভোট ব্যাংক দখল করার চেষ্টা করছে আওয়ামী লীগের। যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, যেটা সত্য, ফলে এখন কি সেই ভোটের দিকে আপনারাও হাত বাড়াচ্ছেন, যে কারণে আপনারা এখন নৌকার পাশে থাকার ঘোষণা দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে? দেখুন, আপনি তো নাম ধরেই বললেন, জি, জামাতের বহুত প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে প্রকাশ্যে বলেছে যে আপনাদের গায়ে কোনো ফুলের আঁচড় কেউ দিতে পারবে না, টোকাও মারতে পারবে না, আমরা ক্ষমতা আসলে আপনাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো কিছু থাকবে না। একাধিক জায়গায় একাধিকভাবে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব হিসেবে নয়, তিনি তার নির্বাচন এলাকায় গিয়েছেন। তার ভোটার, আপনি বললেন যে একটা বড় অংশ তাদের ভোট এখনো আছে, ভোটারদের কাছে গিয়ে এই কথাগুলো না বললে, তাহলে যারা ভোট দিতে যাবেন আওয়ামী লীগের কোনো কারণে আওয়ামী লীগের সমর্থক, অনেক আওয়ামী লীগের সমর্থকটা কিন্তু 5ই আগস্টের আগের আন্দোলনেও কিন্তু রাজপথে নেমে এসেছিল, তারাও কিন্তু আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আওয়ামী লীগের আচরণে বিক্ষুব্ধ হয়ে তারপর কিন্তু তারা 5ই আগস্টের এই আন্দোলনের শরিক হয়েছে। সো তাদের ভোট চাওয়াটা প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার রয়েছে, সেটা জামাতও চাইতে পারে, সেটা এনসিপিও চাইতে পারে, বিএনপিও চাইতে পারে। অর্থাৎ আওয়ামী লীগকেই ভোট দিতে হবে, কিন্তু শুধু বাংলাদেশের নাগরিক তিনি ভোট দিতে চাইলে যারা অন্যায় করে নাই, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়নি, বা যারা আওয়ামী লীগের অন্যায্য বা অপকর্মকে সমর্থন করে নাই, তারাও তো বাংলাদেশে ভোট দেবে, তারা বাংলাদেশের সাধারণ নাগরিক হতে পারে, তা আওয়ামী লীগ সাপোর্টার। তারা এসে ভোট দিলে তাদের অন্যায়ভাবে তাদের উপরে কোনো আক্রমণ করা হবে না। এটা আমিও নিজে একজন প্রার্থী হিসেবে বা আমি একজন দলের কর্মী হিসেবে সেটা চাইতে পারেন। সেটা বলতে